যদি বলা হয় ইতিহাসের সবথেকে হতভাগ্য সম্রাট কে, তাহলে সম্রাট শাহজাহানের নাম সবার উপরে আসে। একটা সময় যিনি গোটা ভারতবর্ষ শাসন করেছিলেন, তিনি শেষ বয়সে অন্ধকার কুঠুরিতে কাটিয়েছিলেন, যাকে তার নিজের সন্তানই বন্দী বানিয়েছিল, যার ভালোবাসার নিদর্শন 400 বছর পরেও ভারতের সবথেকে শ্রেষ্ঠ স্থাপত্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বলা হয় সম্রাট শাহজাহানের সময়কাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ, যা সেই সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী সাম্রাজ্য ছিল। কিন্তু কি হয়েছিল শাহজাহানের সাথে? এত বিশাল সাম্রাজ্যের সম্রাট হয়েও কেন একজন ফকিরের মতো তার শেষ জীবনটা কেটেছিল? নমস্কার বন্ধুরা, সাইক্লোপিডিয়া চ্যানেলে আমি সুব্রত রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে মুঘল সাম্রাজ্যের সবথেকে হতভাগ্য সম্রাট শাহজাহানের ইতিহাস আপনাকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 5ই জানুয়ারি 1992 সালে বর্তমান পাকিস্তানের লাহোরে শাহজাহান জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং মা ছিলেন জগৎ গোসাইনী, যিনি একজন রাজপুত কন্যা ছিলেন। শাহজাহান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম। বলা হয় তার জন্মের আগে এক পীর বাবা সম্রাট আকবরের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন, রানী জগৎ গোসাইনীর কোলে যিনি জন্মগ্রহণ করবেন তিনি হবেন ভবিষ্যতের মুঘল সম্রাট। তাই ছোটবেলা থেকেই খুররম তার দাদু অর্থাৎ সম্রাট আকবরের অত্যন্ত প্রিয় ছিলেন। এমনকি তিনি তার বাল্যকালের সময়কালও তার পিতা জাহাঙ্গীরের থেকে বেশি সম্রাট আকবরের সাথে কাটিয়েছিলেন। আর তার শিক্ষা, পড়াশোনা সবকিছুই আকবরের তত্ত্বাবধানেই চলতে থাকে। 1605 সালে শারীরিক অসুস্থতার কারণে সম্রাট আকবর মারা যান। তবে সম্রাট আকবর চাননি যে তার মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর মুঘল মসনদে বসুক। যদিও অনেক টানাপোড়েনের পর জাহাঙ্গীরই হন পরবর্তী মুঘল সম্রাট। আর এরপরই খুররম তার পিতার কাছে আগ্রাতে ফিরে আসেন। আগ্রায় এসে বিভিন্ন যুদ্ধবিদ্যায় তিনি পারদর্শী হয়ে ওঠেন। এর ঠিক 2 বছর পর 1607 সালে আরজুমান্দ বানু বেগমের সাথে তার বিবাহ ঠিক হয়। তখন খুররমের বয়স ছিল 15 বছর এবং আরজুমান্দ বানু বেগমের বয়স ছিল 14 বছর। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ইনি সেই আরজুমান্দ বানু বেগম যার বিরহে শাহজাহান তাজমহল নির্মাণ করিয়েছিলেন। এদিকে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার শাসন ব্যবস্থার খুব একটা উন্নতি করতে পারেননি। বলা হয় তিনি মদ্যপান, নারী সঙ্গ এবং ভোগবিলাসী বেশি সময় ডুবে থাকতেন। অবশেষে 1611 সালে সম্রাট জাহাঙ্গীর নূরজাহান নামে এক অপরূপ সুন্দরী নারীকে বিবাহ করেন। নূরজাহান সুন্দরী হওয়ার পাশাপাশি অত্যন্ত বুদ্ধিমতীও ছিলেন। জাহাঙ্গীর যখন সাম্রাজ্যের শাসনভার ঠিকঠাকভাবে চালাতে পারছিলেন না, তখন নূরজাহান মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নিজেই চালাতে শুরু করেন। এই সময় জাহাঙ্গীর একজন নামমাত্র বাদশাহ হয়ে রয়ে গিয়েছিলেন। আসলে সমস্ত সিদ্ধান্তই নূরজাহান নিতেন। 1612 সালে খুররম আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করেন এবং তার নতুন নাম রাখেন মুমতাজ মহল। এদিকে সম্রাট জাহাঙ্গীরের মোট 20 জন স্ত্রী ছিলেন, কিন্তু তার মধ্যে তিনি নূরজাহানকেই সবথেকে বেশি পছন্দ করতেন। তার সাথে অন্যান্য স্ত্রী এমনকি সন্তানদের সাথেও তার খুব একটা গভীর সম্পর্ক ছিল না। ফলে জাহাঙ্গীরের পর কে হবে পরবর্তী মুঘল সম্রাট তা নিয়ে একটা কানাঘুষো তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। ওদিকে নূরজাহান তখন জাহাঙ্গীরের দুর্বলতার সুযোগ নিয়ে এক প্রকার গোটা মোগল সভাটিকেই নিজের দিকে করে নিয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীরের পক্ষ থেকে নূরজাহানের কোনো সন্তান ছিল না। তবে এর আগে নূরজাহানের যার সাথে বিবাহ হয়েছিল সেই পক্ষ থেকে নূরজাহানের একটি কন্যা সন্তান ছিল। নূরজাহান তখন বুদ্ধি করে জাহাঙ্গীরের চতুর্থ ছেলে শাহরিয়ার মির্জার সাথে নিজের কন্যা লাডলি বেগমের বিবাহ দেন, যার আরেক নাম ছিল মেহেরুন্নেসা বেগম। এরপর নূরজাহান সম্রাট জাহাঙ্গীরকে বোঝাতে থাকেন যাতে তিনি শাহরিয়ার মির্জাকে পরবর্তী মুঘল সম্রাট বানিয়ে দেন। খুররম প্রথম দিকে এই রাজনৈতিক দ্বন্দ্বে না জড়ালেও ধীরে ধীরে তিনিও এবার সিংহাসন দখলের লড়াইয়ে নেমে পড়েন। তিনি দেখলেন তার পিতা জাহাঙ্গীর সারা দিন নেশায় মত্ত থাকেন, আর নূরজাহান তার রূপের জাদু দিয়ে জাহাঙ্গীরকে প্রায় বশীভূত করে রেখেছিলেন। তখন তিনি ঠিক করেন তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তৎকালীন মুঘল সাম্রাজ্যের সবথেকে পাওয়ারফুল মিলিটারি জেনারেল ছিলেন খুররম অর্থাৎ শাহজাহান। ময়দানে যুদ্ধ লড়ার আগে আরেকটা যুদ্ধ আমাদের মনের ভিতরে লড়তে হয়। সেই সময় মুমতাজ মহল শাহজাহানের মনে অনেক সাহস জুগিয়েছিলেন। আমরা জানি
যে শাহজাহান তার স্ত্রী মুমতাজকে খুবই ভালোবাসতেন, আর এই ভালোবাসার একটি প্রধান কারণ ছিল মুমতাজ সর্বসময় শাহজাহানের পাশে থেকেছেন এবং তার মনে সাহস যোগাতেন। খুররম এরপর আরেকজন মোগল সেনাপতি মহাবত খাঁয়ের সঙ্গে চুক্তি করেন এবং বিশাল বড় একটি সেনাবাহিনী নিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৬২৩ সালে যুদ্ধ ঘোষণা করেন। তবে সেই যুদ্ধে খুররম পরাজিত হন। তখন তিনি নিজের জীবন বাঁচাতে উদয়পুরের রাজা করণ সিংয়ের কাছে শরণ নেন। বলা হয় এই সময় রাজা করণ সিং এবং খুররমের মধ্যে এতই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে তারা দুজনে নিজেদের পাগড়ি অদলবদল করে নিয়েছিলেন। এদিকে নূরজাহান খুররমের এই দেশদ্রোহিতাকে হাতিয়ার করে জাহাঙ্গীরকে ক্রমাগত বোঝানোর চেষ্টা করেন যে তার মেয়ের জামাই শাহরিয়ার মির্জাকে পরবর্তী মুঘল সম্রাটের মর্যাদা দেওয়া উচিত। ঐতিহাসিকদের মতে এই সময় সম্রাট জাহাঙ্গীর এক প্রকার রাজি হয়ে গিয়েছিলেন। তবে কিছুদিনের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে ১৬২৭ সালের ২৮শে অক্টোবর সম্রাট জাহাঙ্গীরের ইন্তেকাল হয়ে যায়। এদিকে এতদিনে নূরজাহানের ভাই আসাফ খান, যিনি জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বেশ ক্ষমতাশালী হয়ে ওঠেন। এই আসাফ খান জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহানকে বন্দী করেন। খুররম বিশাল সেনাবাহিনী নিয়ে আসাফ খানের সঙ্গে যুদ্ধ করেন, আর এই যুদ্ধে খুররম জিতে যান। ১৪ই ফেব্রুয়ারি ১৬২৮ সালে খুররম নিজেকে মুঘল সাম্রাজ্যের সম্রাট বলে ঘোষণা করেন এবং তারপর তিনি শাহজাহান উপাধি গ্রহণ করেন, যার অর্থ হল সারা দুনিয়ার রাজা। শাহজাহান সিংহাসনে বসে তার সৎমা নূরজাহানকে আজীবন বন্দী করে রাখার নির্দেশ দেন, আর এরপর থেকেই শুরু হয় শাহজাহানের রাজত্ব। বলা হয় তার রাজত্বকাল ছিল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। শিক্ষা, বাণিজ্য, শক্তিশালী সৈন্য সব দিক থেকেই সেই সময় মুঘল সাম্রাজ্য ছিল শ্রেষ্ঠ। সেই সময় সারা বিশ্বের মধ্যে সবথেকে ধনী দেশ ছিল ভারতবর্ষ। গোটা পৃথিবীর তৎকালীন যে জিডিপি ছিল তার 1/3 তখন ভারত থেকেই আসত। ভারত থেকে বিভিন্ন দেশে অনেক পণ্য সামগ্রী রপ্তানি করা হতো। শাহজাহান মুঘল যুগে 3 ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন। সোনার মুদ্রা, যাকে বলা হতো মোহর; রূপার মুদ্রা, যাকে বলা হতো রুপি; আর তামার মুদ্রা, যাকে তাম্বে বলা হতো। সেই সময় শাহজাহানের শক্তিশালী সেনাবাহিনীর সামনে কোনো রাজা মহারাজা বেশি সময় টিকে থাকতে পারেননি। তার আমলে মোগল সৈন্যবাহিনীর সংখ্যা ছিল প্রায় 10 লক্ষ। তবে শাহজাহান ইউরোপীয় বণিকদের খুব একটা পছন্দ করতেন না। এমনকি বাংলার হুগলিতে যে পর্তুগাল ঘাঁটি ছিল সেখানে আক্রমণ করে বেশ কিছু জায়গাও তিনি দখল করেছিলেন। এছাড়া শাহজাহান ছিলেন বিলাসবহুল সম্রাট। তিনি গোটা মোগল সাম্রাজ্য জুড়ে বিখ্যাত কিছু স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন, যার মধ্যে জুম্মা মসজিদ, লালকেল্লা, মতি মসজিদ, মিনি কুতুব মিনার, মহব্বত খান মাস্ক, দেওয়ানে খাস, দেওয়ানে আম আজও পর্যটকদের আকর্ষণ করে। তিনি একটি বহুমূল্য রত্নখচিত সিংহাসন বানিয়েছিলেন, যা ময়ূর সিংহাসন বা তখ্ত-ই-তাউস নামে পৃথিবী বিখ্যাত। আর এই ময়ূর সিংহাসনের ওপরে বিখ্যাত কোহিনূর হীরা দিয়ে সাজানো ছিল। এই স্থাপত্যগুলি নির্মাণ করতে এবং ময়ূর সিংহাসন তৈরি করতে যে মোটা টাকা ব্যয় করা হয়েছিল তা আমি এই ভিডিওটিতে বলেছি। তবে বলা হয় সুখ সারা জীবন মানুষের কপালে থাকে না। শাহজাহানের সবথেকে প্রিয়তম স্ত্রী মুমতাজ তার 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান, আর এতে শাহজাহান পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি টানা 7 দিন নিজেকে ঘরের ভিতর বন্দি করে ফেলেন এবং সেই সময় তিনি সিদ্ধান্ত নেন মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তাজমহলে নির্মাণ করবেন। 1631 সাল থেকে তিনি তাজমহলে নির্মাণ শুরু করেন, আর এরপর টানা 22 বছর ধরে এই কাজ চলে। মোট খরচ হয় বর্তমান মূল্যের প্রায় 7,000 কোটি টাকা। তিনি মাঝে মধ্যে নদীপথে তাজমহলে আসতেন এবং মুমতাজের সমাধির পাশে সময় কাটাতেন। তবে মুমতাজের বিরহে শাহজাহান খুবই ভেঙে পড়েছিলেন, আর এতে তার শারীরিক অবনতিও ঘটে। তিনি চেয়েছিলেন তার সবথেকে প্রিয় পুত্র দারা শিকো হবে পরবর্তী মুঘল সম্রাট, কিন্তু তার আরেক পুত্র অরঙ্গজেব শাহজাহানের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। অরঙ্গজেব তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন আর দারা শিকোকে মৃত্যুদণ্ড দেন। অনেক ঐতিহাসিকদের মতে অরঙ্গজেব তার পিতা শাহজাহানের কাছে দারা শিকোর কাটা মাথা পাঠিয়ে নিষ্ঠুরতার নজির স্থাপন করেছিলেন, যদিও এই তথ্য তর্ক সাপেক্ষ। নিজের প্রিয় পুত্রের এই শোচনীয় পরিণতি দেখে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। অরঙ্গজেব তখন তাকে আগ্রা ফোর্টের একটি ঘরে গৃহবন্দী করে রাখেন।
শাহজাহান সেই সময় একটি জানালা দিয়ে দূর থেকে যমুনার তীরে তাজমহলকে দেখতেন আর তার প্রিয়তমা স্ত্রী মুমতাজের কথা ভাবতেন। গৃহবন্দী অবস্থায় তার সেবা যত্নের দায়িত্ব ছিল তার বড় মেয়ে জাহানারা বেগমের ওপর। জাহানারা নিজে কখনো বিয়ে করেননি। তিনি তার সারা জীবন পিতার সেবাতেই অতিবাহিত করেছিলেন। কিছু ইতিহাসের কাহিনীতে বলা হয়েছে এই আগ্রা ফোর্ট থেকে একটি গোপন সুড়ঙ্গ সোজা চলে গিয়েছিল তাজমহলের দিকে। জাহানারা মাঝে মধ্যেই এই পথে তার বৃদ্ধ পিতা শাহজাহানকে নিয়ে যেতেন তাজমহলে। এরপর আসে ইতিহাসের সেই বেদনাময় দিন। বৃদ্ধ শাহজাহান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। অবশেষে 22শে জানুয়ারি 1666 সালে 74 বছর বয়সে তিনি আগ্রা ফোর্টে বন্দি অবস্থাতেই মারা যান। সম্রাট শাহজাহানের শেষ ইচ্ছা ছিল তাকে যেন মুমতাজ বেগমের পাশেই কবর দেওয়া হয়, আর তার শেষ ইচ্ছা মতো মুমতাজ বেগমের পাশেই তাকে কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, সম্রাট শাহজাহান ভারত ইতিহাসের স্বর্ণযুগের সূচনা করেছিলেন, যা সেই সময় ভারতকে সারা বিশ্বের মধ্যে সবথেকে ধনী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তো কেমন লাগলো আজকের এই ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভারতের ইতিহাসকে এমন সহজ সরলভাবে জানতে হলে আমাদের এই চ্যানেল সাইক্লোপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।